চাই ডক্টর জুবাইদার মতো একজন বড় হার্টের ডাক্তার। সায়েন্স পড়তে আমাদের হায়ার ম্যাথের অনেক কঠিন কঠিন অঙ্কগুলো করতে হয়, অঙ্ক করতে আমার একদমই ভালো লাগে না। আচ্ছা আঙ্কেল, ডাক্তারি করতে কি এত এত অঙ্কের কোনো দরকার আছে? আমাদের সিলেবাসগুলো কি একটু ভাবনা চিন্তা করে দেওয়া যায় না? কখনো সৃজনশীল শিক্ষা। আসসালামু আলাইকুম। তাদের সাথে তোমার এই প্রশ্নের জন্য তোমাকে আন্তরিক ধন্যবাদ। তুমি যেটা বলেছো যে তুমি একজন হার্টের ডাক্তার হতে চাও, খুব সম্ভব কার্ডিওলজিস্ট যাকে বলে। দেখো, এই যে তুমি যে স্কুলে আসো, এই স্কুলে আসতে হলে তোমার যেরকম স্কুলে আসতে ভালো লাগে, স্কুলে আসলে টিচারদের কথা শুনতে পাও, স্কুলে আসলে বন্ধুদের সাথে দেখা হয়, গল্প করো, লেখাপড়া করো, খেলাধুলা করো। কিন্তু স্কুলে আসার সময় তোমাকে তো একটা পথ পাড়ি দিয়ে আসতে হয়। অনেক সময় বৃষ্টি থাকে, বৃষ্টির দিনে হয়তো কাপড় চোপড় ভিজে যায়, ব্যাগ বই ভিজে যায়। অনেক সময় হয়তো খুব গরম থাকে, গরমে কষ্ট হয়, কিন্তু তারপরেও তুমি আসো। এখন তুমি যদি কার্ডিওলজিস্ট হতে চাও, কার্ডিওলজিস্ট বা ডাক্তার বা ডাক্তারি অন্য কোনো সাবজেক্টের ডাক্তারও যদি হতে চাও, তাহলে স্বাভাবিকভাবেই এই যে এতদিন ধরে যে এই সাবজেক্টটা যে ডেভেলপ করেছে পৃথিবীতে, বহু রিসার্চের পর রিসার্চ ধরে ধরে পৃথিবীতে এই সাবজেক্টটা ডেভেলপ করেছে। এবং যখন আস্তে 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 এই কার্ডিওলজি সাবজেক্টটা ডেভেলপ করেছে, তখন তারা দেখেছে যে একজন মানুষকে যদি কার্ডিওলজিস্ট হতে হয়, তাহলে তাকে অবশ্যই এই সাবজেক্টগুলো এক্সপার্ট বা পারদর্শী হয়ে তারপরে ওই জায়গায় আসতে হবে, তাই না? তোমার ক্লাসে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়, তারা অনেক কষ্ট করে, তাই না? অনেক পড়ালেখা করে। তারা পড়ালেখা যে বেশি করবে, যে ভালোভাবে পড়ালেখা করবে, সেই তো ভালো রেজাল্ট করবে। কাজেই তুমি যে বললে তোমার অঙ্ক করতে ভালো লাগে না, তোমাকে একটা সিক্রেট কথা বলি, অঙ্ক কিন্তু আমারও খুব ভালো লাগতো না, অঙ্ক দেখলে আমিও ভয় পেতাম। আচ্ছা, তো এখন বিষয়টা হচ্ছে যে কার্ডিওলজিস্ট হতে হলে তোমাকে একটু কষ্ট করতেই হবে। যে কোনো জিনিস অর্জন করতে হলে প্রথমে একটু কষ্ট করতেই হয় আঙ্কেল, একটু কষ্ট করতে হয়। তুমি যদি মন দিয়ে পড়ো, মন দিয়ে তুমি যদি কষ্ট করো, আমি বিশ্বাস করি ইনশাল্লাহ তুমি একজন খুব বড় ভালো ডাক্তার হতে পারবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ আঙ্কেল, আপনাকে আপনার মতামত শুনে আমার অনেক ভালো লাগলো। ধন্যবাদ আঙ্কেল, আপনাকে আপনার মতামত শুনে আমার অনেক ভালো লাগলো। তোমাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাসায় যখন যাবে, বাসায় গিয়ে বাবা মাকে আমার সালাম পৌঁছে দিও, তোমার আব্বা আম্মাকে। আচ্ছা, ধন্যবাদ সাথীমণি, এবং ধন্যবাদ ভাইয়া, তার সুন্দর বক্তব্য রেখেছেন। এবার প্রশ্ন নিয়ে আসবে সাবরিনা ইলহাম। সাবরিনা ইলহাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি সাবরিনা ইলহাম, পাকুন্দিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি কি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে পারি? নিশ্চয়ই নিশ্চয়ই সাবরিনা, বলো আঙ্কেল। আপনাকে প্রায়ই বলতে শুনি, প্রাথমিক শিক্ষার ভিত্তি শক্ত না হলে উচ্চ শিক্ষা কখনোই মানসম্মত হতে পারে না। আমাদের গ্রামের বিদ্যালয়গুলো তো তেমন ভালো না, এর জন্য ভালো টয়লেট নেই, আমাদের পানি কম খেতে হয়। তাছাড়া আমাদের মেয়েদের জন্য ভালো টয়লেট। বিএনপি সরকার পরিচালনার দায়িত্বে ছিল স্কুল তৈরি করতে। আমরা অনেকগুলো স্কুল তৈরিও করেছিলাম, প্রাইমারি স্কুল এবং সেকেন্ডারি স্কুল, নতুন বিল্ডিং, যাতে ছাত্রছাত্রীদের সুবিধা হয়, শিক্ষক শিক্ষিকাদের যাতে সুবিধা হয়। এখন এখানে একটি বিষয় আছে, বিষয়টা হচ্ছে দেখো, তোমার নিজের যেই ঘরটি আছে, তুমি তো তোমার ঘরটিকে গুছিয়ে রাখো, তাই না? তুমি যেই বাসায় থাকো বা যেই ঘরে থাকো, তুমি কিন্তু, কারণ ওটা তোমার নিজের ঘর, তুমি এটাকে সুন্দর করে গুছিয়ে রাখো। ওটা যখন কোনো জায়গায় একটু ক্ষতিগ্রস্ত হয়, চেষ্টা করো সাথে সাথে যাতে ওটাকে ঠিক করে ফেলা যায়, যাতে ক্ষতির পরিমাণটা না বাড়ে। আমি মনে করি আমাদের প্রথমত হচ্ছে, তুমি যেই সমস্যাটার কথা বললে, এই যে স্কুলগুলো যেগুলো আছে, এগুলোকে যতটুকু
কম খরচে সম্ভব আমাদের, আমি মনে করি যে মোটামুটি রিপেয়ার করার মাধ্যমে যদি আমরা শুরু করতে পারি, তাহলে সবচেয়ে প্রথমে, এটার পাশাপাশি সবচেয়ে প্রথমে আমাদেরকে যে আমাদের যারা প্রাইমারি, বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা আছেন, এই শিক্ষক শিক্ষিকাদেরকে আমাদের দুটো বিষয় নজর দিতে হবে তাদের প্রতি। এক, ওনাদেরকে আমাদের ট্রেনিং দিতে হবে ভালো করে আমাদের ট্রেনিং দিতে হবে, যাতে করে ওনারা শিক্ষার্থী যারা আছে তাদেরকে ভালোভাবে ওনারা শিক্ষাতে পড়াতে পারেন। এটা গেল প্রথম বিষয়। আমরা এরই ভিতরে পড়েছি যে আমাদের বাজেটের একটা বড় অংশ, অন্তত 4 থেকে 5% মিনিমাম আমরা অংশ, এখন বোধহয় 1.2% আছে টোটাল বাজেটের, এটাকে বাড়িয়ে আমরা শিক্ষাতে এটা ডাইভার্ট করতে চাই, বড় বাজেট। যার একটা বড় অংশ থাকবে যারা আছেন প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকা যারা আছেন, তাদেরকে একটা অর্থনৈতিক সাপোর্ট দেওয়া। তুমি বললে, আমি প্রায় বলি, আমি মনে করি যে প্রাইমারি স্কুলে যারা পড়ালেখা করে, এদের বুনিয়াদটাকে যদি আমরা শক্তিশালী করতে পারি, তাহলেই আমরা ভবিষ্যৎটাকে একটা শক্ত সুন্দর ভিত্তির উপরে তৈরি করতে পারবো আমরা। কারণ নর্মালি একটা বাচ্চা সাধারণত 5 বছর বয়সে যা কিছু শিখবে সেটা তার মাথার মধ্যে একদম খোদাই হয়ে যায়। তো সেই জন্যই বাচ্চা থেকে তাদেরকে সামাজিক ভ্যালু বলো, তাদেরকে ভালো যে কোনো জিনিস বলে, এই সবগুলো আমরা চেষ্টা করবো প্রাইমারি স্কুল থেকে শেখাতে। একটি কথা আমি কাউকে আঘাত না করে বলতে চাই, বিশেষ করে প্রাইমারি স্কুলের বা স্কুল পর্যায়ে, সেকেন্ডারি স্কুল পর্যায়ে যারা শিক্ষক শিক্ষিকা আছেন, আমি কাউকেই আঘাত করতে চাই না। তবে নর্মালি আমাদের সমাজ ব্যবস্থায় আমরা একটি চিত্র দেখি, অনেক সময় আমরা দেখি যে ঠিক আছে, কেউ একজন চাকরি বাকরি পাচ্ছে না, গ্রাজুয়েশন পর চাকরি বাকরি পাচ্ছে না, প্রাইমারি স্কুলে জয়েন করে ফেললো। আমি মনে করি, ব্যক্তিগতভাবে আমি যেটা বিশ্বাস করি, যে প্রাইমারি স্কুল বা সেকেন্ডারি স্কুলে সেই সকল ব্যক্তিবর্গই শিক্ষক বা শিক্ষিকা হিসাবে দায়িত্ব পালন করবেন যারা ভালো মেধাবী। তোমরা যারা মেধাবী আছো, আজকে যারা এখানে পুরস্কার পেয়েছো, বৃত্তি পেয়েছো, তোমাদের মতন মেধাবীরা যখন আস্তে 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 শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করা শুরু করবে, আমি বিশ্বাস করি ঠিক সেদিন থেকে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের সামগ্রিকভাবে জাতি একটা শক্ত ভিত্তির উপরে আস্তে আস্তে দাঁড়াতে পারবে। আমি কি আরেকটা তুমি বলেছো পানির ব্যবহার, তাই না? তোমার প্রশ্নের একটা অংশ ছিল বোধহয় পানির সমস্যা। ইয়েস, তোমার নামটা কি বলেছিলে? সাবরিনা ইলহাম। সরি, আবার বলো। সাবরিনা ইলহাম। সাবরিনা, হ্যাঁ সাবরিনা, পানির বিষয়টা একটা সিরিয়াস অবস্থা হয়ে আছে। এখানে অনেক মুরব্বী আছেন, আমার চেয়েও বয়সে অনেকে বড় আছেন, আমাদের বয়সী আছেন, আমরা দেখেছি তখন, বা বিশেষ করে মুরব্বী যারা, আমাদেরও যারা মুরব্বী আছে, তুমি তোমার দাদা দাদি নানা নানি যদি ওনারা বেঁচে থাকেন, ওনাদের কাছ থেকে জিজ্ঞেস করবে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, খাল খনন কর্মসূচি। এই খাল খনন কর্মসূচিটা কেন করা হয়েছিল? কয়েকটি কারণ আছে, আমি বেশি কারণ বলবো না, সময় লাগবে। তার মধ্যে একটা কারণ ছিল কৃষকদের সেচ সুবিধার জন্য, যাতে পানি কৃষকরা সঠিক সময় পেতে পারে, সেই জন্য খাল খনন করা ছিল। নদী থেকে সারা দেশের ভিতর দিয়ে খাল নিয়ে আসা হয়েছিল। এটি ছিল একটি কারণ। দ্বিতীয় একটি কারণ ছিল বর্ষার সময় যখন হঠাৎ করে নদীতে পানি বেশি হয়ে যায়, আমরা দেখেছি যে নদীর দুপাশ তখন ছাপিয়ে বাড়ি ঘরগুলো পানিতে ভেসে যায়। আমাদের যদি খালগুলো খনন করা থাকে, তাহলে বাড়তি পানিটা খালে চলে যাবে বর্ষার সময় এবং সেখানে থাকবে। সেই পানিটা, সেটি সেচ সুবিধার জন্য হোক, সেটি খালের দুই পাশে যে সকল মানুষ বসবাস করেন তাদের নিজস্ব ব্যবহারের জন্য হোক, সেই পানিগুলো আমরা ব্যবহার করতে পারবো। আমাদের খাল খনন করাটা সেই জন্য অত্যন্ত জরুরি। আরেকটি কারণে আমাদের খাল খননটা জরুরি, এই যে তুমি বললে পানির ব্যবহার, তোমার কি ধারণা আছে সাধারণত একজন মানুষের সারা দিনে খাওয়া দাওয়া, গোসল টোসল সবকিছু মিলিয়ে পানি খাওয়া থেকে শুরু করে কত
লিটার পানি লাগে তোমার ধারণা আছে? জি না, জি না। অন এন এভারেজ 100 লিটার পানি লাগে। 100 লিটার পানি লাগে একজন মানুষের মোটামুটি প্রতিদিন, স্বাভাবিকভাবে কম বেশি যদি ব্যবহার করে, অনেকে বেশিও ব্যবহার করে সেটা অন্য বিষয়। তুমি খেয়াল করে দেখবে, নিশ্চয়ই তোমাদের ধারণা আছে, এখানে অনেকেরই নিশ্চয়ই ধারণা আছে, বাংলাদেশে এই যে তুমি পানি বললে পানি ঠিকভাবে পাও না তোমরা স্কুলগুলোতে, শুধু স্কুলগুলোতে নয়, আমরা যদি দেখি যে কোনো ওয়াটার বডি থেকে, অর্থাৎ সেটি খাল হোক, নদী হোক, পুকুর হোক, দিঘি হোক, যে সকল মানুষ এই ওয়াটার বডি থেকে দূরে থাকে তাদের দেখবে একটি সমস্যা হয়, বিভিন্ন রকম স্কিন ডিজিজ হয়, তাদের চর্ম সংক্রান্ত অসুখ হয়। কেন? কারণ ঠিকভাবে তারা গোসল, হাত মুখ ধোয়া এইগুলো তাদের পক্ষে করা সম্ভব হয় না। কাজে আমরা যদি, তুমি যে স্কুলে পানি পাচ্ছ না, কৃষকদের পানির সুবিধা, বন্যার বিষয়টা, তারপর এই যে আমি বললাম সমস্যা আরেকটি, যারা দূরে থাকে তারাও পানি পাচ্ছে না, আমাদের যদি এই সবগুলো বিষয় চিন্তা করতে হয়। আরেকটি বিষয় হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে নদীতে পানি যেহেতু কমে গিয়েছে বিভিন্ন কারণে, খালগুলো ভরাট হয়ে গিয়েছে, পানি কমে গিয়েছে খালগুলোতে, বা নাই, একদম শুকনো ড্রাই হয়ে গেছে খালগুলো। তার ফলে যেটা হচ্ছে, আমরা ডিপ টিউবওয়েল ব্যবহার করছি দেশের বিভিন্ন জায়গায়। তুমি নিশ্চয়ই দেখেছো, তোমার এলাকাতে বহু ডিপ টিউবওয়েল। এই ডিপ টিউবওয়েল থেকে, গভীর থেকে পানি উঠানোর ফলে হচ্ছে কি, আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার লেভেল অনেক নিচে নেমে যাচ্ছে, যেটা একটা ডেঞ্জারাস বিষয় হচ্ছে আমাদের জন্য। এবং এইভাবে যদি পানি কমতে থাকে, হয়তো দেখা যাবে 20-30 বছর পরে পানি নিয়ে রীতিমতো যুদ্ধ হচ্ছে দেশের মধ্যে, মানুষে যুদ্ধ হচ্ছে। কাজে আমরা এই সার্বিক বিষয় যদি চিন্তা করি, আমরা যেটি ঠিক করেছি, আমাদের দলের মধ্যে যেটি আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি, এই সমস্যাগুলোর যদি কম বেশি আমাদেরকে সমাধান করতে হয়, আমাদেরকে সেই 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন, আমাদেরকে আবার খাল খনন কর্মসূচি শুরু করতে হবে। আমাদের খালগুলোতে পানি নিয়ে কেটে পানি নিয়ে আসতে হবে, আমাদের নদীগুলোতে পানি নিয়ে আসতে হবে। আর এখানে আরেকটি উদাহরণ দিই, তাহলে তোমার জন্য বুঝতে আরেকটু সুবিধা হবে, এখানে সবার জন্য আরেকটি উদাহরণ দিই, সবার জন্য বুঝতে সুবিধা হবে। পানিটা নিয়ে আমি একটু বেশি কথা বলছি, তোমার প্রশ্নের উত্তরটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। কথাটা বলার কারণ হচ্ছে, উত্তরটা লম্বা করার কারণ হচ্ছে, এটা আমাদের প্রত্যেকটি, বাংলাদেশের 20 কোটি মানুষ থাকলে প্রত্যেকটি মানুষের জন্য এই পানিটা অসম্ভব 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 জরুরি একটি বিষয়। পানির অপর নাম জীবন, নিশ্চয়ই তুমি বইয়ের পাতায় পড়েছো, এটা লেখা আছে, পানির অপর নাম জীবন। তো এখন আমাদেরকে, তোমাকে একটা উদাহরণ দেই। গত বছর খানেক আগে, তোমার নিশ্চয়ই মনে আছে, আমাদের নোয়াখালী অঞ্চলে, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, বিরাট অঞ্চলটা নিয়ে একটা হঠাৎ করে একটা বন্যা হয়েছিল, মনে আছে? বন্যা হয়েছিল, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ওই পাশটা আনমিউট করতে হবে, সাবরিনার কথা আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ, সাবরিনা কি বলছো? মনে আছে তোমার? জি, মনে আছে। আচ্ছা, এখন সবাইকে আমি বলি, একটু মন দিয়ে সবাই শোনেন। এই যে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, এই এলাকায় বন্যা হয়েছিল, মনে করেন একটা পুকুর, যেই পুকুরটার মধ্যেখানে দাঁড়িয়ে যেদিকেই আমরা যাব 50 মাইল, আমরা একদম পুকুরটার মধ্যেখানে যদি দাঁড়াই এবং যে কোনো দিকে যদি যাই 50 মাইল, তাহলে চিন্তা করেন তো পুকুরটা কি বিরাট। এবং ওই পুকুরটার গভীরতা যদি, এভারেজ গভীরতা যদি 7 ফিট হয়, তাহলে কি পরিমাণ পানি ওখানে জমা হবে, বুঝতে পারছো? চিন্তা করে দেখো তো, একটা পুকুর 50 স্কয়ার মাইল তার, এবং গভীরতা, এভারেজ গভীরতা 7 ফিট, তাহলে কত পানি। কিন্তু আমরা কি দেখলাম, 2 সপ্তাহের মতন পানিটা ওখানে ছিল, তারপরে পানিটা চলে গেল, সমুদ্রে মিশে গেল, পানিটা চলে গেল। তার মানে এই পানিটা যেমন যখন আসলো, মানুষ ক্ষতিগ্রস্ত হলো, ঘর বাড়ি নষ্ট হলো, মানুষের জীবন নষ্ট হলো, ফসল নষ্ট হলো, গবাদি পশু নষ্ট হলো, আবার কি হলো, পানিটা চলে গেল, আমরা পানিটাকে কোনো কাজে লাগাতে পারলাম না, ব্যবহার করতে পারলাম না, না মানুষের জন্য, না কৃষির জন্য, না গবাদি পশু কিছুর জন্য ব্যবহার করতে পারলাম না। সেজন্যই আমরা যদি খালগুলোকে খনন করি, আমরা যদি নদীগুলোকে খনন করতে পারি, তাহলে এই পানিটাকে আমরা আমাদের নিজের দৈনন্দিন ব্যবহার বলো, আমাদের কৃষিকাজ বলো, আমাদের গবাদি পশু বলো, সবকিছুর জন্য আমরা ব্যবহার করতে পারবো। আরেকটি বিষয় হবে, পানিগুলো আস্তে আস্তে আন্ডারগ্রাউন্ড ওয়াটার যে নেমে গেছে, এই আন্ডারগ্রাউন্ড ওয়াটারটা আবার রিচার্জ হবে। তার ফলে যেটা হবে যে আমাদের একটা সমস্যা আছে, ওই যে নিচে থেকে কেমিক্যাল উঠে আসে, এটা ভুলে গেলাম,
আর্সেনিক। কি বলে এটাকে? আর্সেনিক। তুমি আর্সেনিক। বলতে পারবে? আর্সেনিক। আর্সেনিক, রাইট, ইউ আর ভেরি গুড, ভেরি গুড। আর্সেনিকের যে সমস্যা, আমরা বৃষ্টির পানি বা ন্যাচারাল পানি দিয়ে যত আস্তে আস্তে মাটির ভিতরে আমরা পাঠাতে পারবো, পানিটা রিচার্জ করতে পারবো, আর্সেনিকের সমস্যাটা আমাদের কমে আসবে। তার মানে পানির সমস্যাটা তুমি যে স্কুলে শুধু পাচ্ছ না, কম পাচ্ছ, ঠিকভাবে ব্যবহার করতে শুধু তোমার একার না। চিন্তা করো পানিটা কত ভাবে আমাদের প্রয়োজন। জি সাবরিনা, তোমার উত্তর পেয়েছো? জি জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। অনেক। আপনার উত্তর আমার খুবই ভালো লেগেছে এবং আপনার উত্তরটাও খুবই সুন্দর ছিল। অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে ধন্যবাদ ভাইয়া। খাল খনন করতে হবে, আমাদেরকে নদী খনন করতে হবে, করতেই হবে, আমাদেরকে সবার জন্য এটা করতে হবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাবরিনা। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। এ পর্যায়ে প্রশ্ন রাখবে আমিনুল ইসলাম নকিব এবং পরবর্তীতে প্রস্তুত থাকবেন সিদরাতুল মুনতাহা। এখন প্রশ্ন রাখবে আমিনুল ইসলাম নকিব। নকিব, তুমি তোমার প্রশ্নটা করো। আমিনুল ইসলাম নকিব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মিস্টার নকিব, আমি ভালো হামিদ- আছো? জি ভালো আছি। আচ্ছা, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি হামিমুল ইসলাম নকিব, পাখুন্দিয়া উপজেলার হুসেন্দি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের একজন ছাত্র। আঙ্কেল, আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। আঙ্কেল, নিশ্চয়ই বলো। আপনার মুখ আপনি বলেছেন এরকম, আমি অনেকবার কথা শুনেছি যে বাংলা ইংরেজি এর পাশাপাশি আরবি 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 জাপান জার্মান, জা- জাপানিজ, ফ্রান্স, স্প্যানিশ। এই ভাষাগুলোর মধ্যে যে কোনো একটি অথবা দুটি ভাষাকে আবশ্যিক করবেন। এই বিষয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, এবং আমরা কি তা এত পড়াশোনার মধ্যে চালিয়ে যেতে পারবো? আচ্ছা নকিব, তুমি ক্লাস 9-এ পড়ো, রাইট? জি তুমি ক্লাস 9-এ পড়ো? জি। আচ্ছা আচ্ছা, ওই পাশে যারা এই জুম সিস্টেমটা কন্ট্রোল করছেন, দয়া করে আনমিউট রাখেন, তাহলে আমি নকিবের কথাগুলো শুনতে পাবো। আপনারা বারে বারে মিউট করে দিচ্ছেন, আনমিউট করেন। কিশোরগঞ্জ, জুমটাকে আনমিউট করেন। আমি নকিবের কথা, হ্যাঁ এখন ঠিক আছে। আচ্ছা নকিব, তুমি আমাকে বলো তো, তুমি তো এখন বাংলা বলতে পারো, রাইট? জি আচ্ছা, ইংরেজি বলতে পারো, রাইট? জি আচ্ছা, এখন ধরো তুমি জাপানিজ ভাষাও বলতে পারো। জি ধরো, আমরা ধরে নিচ্ছি তুমি জি। জাপানিজ ভাষা বলতে পারো, জাপানি ভাষা বলতে পারো। এখন জাপানি ভাষা তুমি যদি বলতে পারো, তুমি আমাকে বলো তো তোমার কি কি লাভ হতে পারে? ধরেন আমার তুমি দেশ, দুটো বিদেশি ভাষা পারো, একটা ইংরেজি একটা জাপানি। বাংলা ভাষা তো মাতৃভাষা, তুমি পারোই। আমার এখন অর্থ, এর বাইরে আমার তুমি যদি দুটো ভাষা পারো, বিদেশি ভাষা, তাহলে কি লাভ হবে তোমার, বলো তো? আমার দেশের অর্থনৈতিক উন্নতি এবং ব্যবসা রপ্তানির দিক দিয়ে আমার দেশের উন্নতি ঘটবে। কারণ আমি যখন জাপানি ভাষা করতে পারবো, তখন বিদেশের কোনো ব্যবসায়ীর সাথে রপ্তানি অথবা আমদানির জন্য আমি তাদের সাথে কথা বলতে পারবো এবং তাদের সাথে কোনো কন্ট্রাক্টে জয়েন হতে পারবো। ইয়েস, ভেরি গুড, তোমার উত্তরটা খুব সুন্দর হয়েছে। আমরা চাচ্ছি তোমার মতন সারা বাংলাদেশে যত এরকম দেশে যারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবে, আমরা সেই হিসাবটা বের করার চেষ্টা করছি। তার মধ্যে ধরো অস্ট্রেলিয়া আছে, তার মধ্যে ধরো মিডল স্টেট দেশগুলো আছে, তার মধ্যে ধরো ইউরোপের ইটালি আছে, জার্মান আছে, তার মধ্যে ধরো চায়না আছে, ম্যান্ডারিন ল্যাঙ্গুয়েজ আছে। এরকম অনেকগুলো দেশ আছে যেখানে প্রচুর একটা সম্ভাবনা আস্তে আস্তে তৈরি হচ্ছে। তোমার মতন নকিবরা যখন বড় হবে, তোমার মতন সাবিনারা যখন বড়, তোমাদের মতন সাবিনারা যখন বড় হবে, ওরা পড়ালেখা শিখবে এবং পড়ালেখার পাশাপাশি যখন একটা মিনিমাম 2টা বিদেশি ভাষা পারবে, ইংরেজিটা তো থাকবেই, সাথে তোমার যেটা ভালো লাগবে তুমি যদি সেই ভাষাটা তখন শিখে ফেলো, তাহলে সাথে সাথে তুমি যদি এর বাইরে তুমি যদি, তোমাকে আমরা ভোকেশনাল ট্রেনিংও দিব। আমরা
পরিকল্পনা করছি যে কিভাবে স্কুল লেভেল ক্লাস 8-9 থেকে আমরা ভোকেশনাল শুরু করতে পারি, ক্লাস 12 এর মধ্যে এটা আমরা শেষ করতে পারি। তাহলে তুমি যদি 12 এর পরে আর পড়তে না চাও বা ডিগ্রি পরে পড়তে না চাও, তাহলে সাথে সাথে তুমি বিদেশে যেতে পারবে যে কোনো একটা চাকরি নিয়ে, যে কোনো একটা কাজ তুমি শুরু করতে পারবা, তোমাকে পিছনে কারো দিকে তাকাতে হবে না। এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আমাদের লক্ষ্য হচ্ছে এটাই, অর্থাৎ তোমাকে আমরা সেইভাবেই মানুষ করে করতে তুলতে চাই। সরকার তোমাকে, রাষ্ট্র তোমাকে সেভাবেই বড় করে গড়ে তুলতে চায়, তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে যাতে করে। আঙ্কেল, একটা ভাষা শিখতে হলে বেসিক থেকে শিখতে হয়, যেমন ইংলিশ শিখলে বেসিক থেকে 1 থেকে শিখতে হয়, কিন্তু তো আমরা এত পড়ার মধ্যে কোন ভাষাটা শিখবো, অনেক সাবজেক্ট হয়ে যায়, অনেক কঠিন হয়ে যায়, তাহলে আমরা কেমনে পড়বো? ওই যে একটু আগে বললাম, এটাকে সাথীর প্রশ্ন ছিল। সাথী আমাকে মনে হয় প্রশ্ন করেছিল যে তোমার পাশেই তো বসে আছে বোধহয় সাথী, না? প্রশ্ন করেছিল যে কিভাবে ডাক্তার হবে। এখন তোমাকে যখন একটা বড় কিছু তুমি যখন অ্যাচিভ করতে চাও, অর্জন করতে চাও, তাহলে একটু তো কষ্ট করতেই হবে। ভয় পেলে তো চলবে না, ভয় পেলে তো চলবে না, একটু তো কষ্ট করতেই হবে। তুমি এখন বাংলা পড়ছো, ভূগোল পড়ছো, হাদিস পড়ছো, অন্যান্য সাবজেক্ট যেরকম পড়ছো, ঠিক একইভাবে ওই অন্য বিদেশি ভাষাটাও তুমি পড়বে। আজকে যদি তুমি একটু কষ্ট করো, আগামীকাল ইনশাল্লাহ তুমি ওটা সুফল পাবে। আপনার মতামতটি আমার অত্যন্ত ভালো লেগেছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তুমি কি খেলো? তুমি কোন খেলা, ফুটবল খেলো না কি খেলো? আমি সাধারণত খেলা করি না, তা ফুটবলকে ভালোবাসি বেশি। আচ্ছা, ফুটবল তো খেলো, মাঝেটা তো খেলো। জি। তো যখন খেলো কষ্ট হয় না? জি। যাও না দৌড়াতে দৌড়াতে, কিন্তু আপনি যখন গোলটা দিয়ে ফেলো তখন ভালো লাগে না? জি। যখন গোল দিয়ে ফেলো তখন ভালো লাগে না? যদি গোল দিয়ে ফেলো, অথবা তোমরা টিমরা যদি গোল দিয়ে ফেলে তোমার টিম, তখন ভালো লাগে না? অন্যরকম একটা আনন্দ লাগে। ইয়েস, ওটাই এরকম। তুমি যখন ভাষা একটা শিখে ফেলবে, তারপরে তুমি যখন ওই ভাষা দিয়ে ওই দেশে চাকরি করতে অথবা ব্যবসা বাণিজ্য করতে পারবে, তখন দেখবে যে না, আমি তো তারেক আঙ্কেলকে বলেছিলাম ভয় ভয়, কিন্তু এখন তো দেখলাম তারেক আঙ্কেল যেটা বললো সেটাই তো ঠিক। একটু কষ্ট করেছি, কিন্তু আজকে তো আমি ভালো ফল পাচ্ছি। একদিন তুমি আমাকে থ্যাংক ইউ। জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। এ পর্যায়ে প্রশ্ন রাখবে সিদরাতুল মুনতাহা এবং পরবর্তীতে প্রস্তুত থাকবে ইফরাদ হাসান। সিদরাতুল মুনতাহা, প্রশ্নটা রাখো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম সিদরাতুল মুনতাহা। আমি আসিয়াবাড়ি আদর্শ বিদ্যালয়ের 8ম শ্রেণীর একজন ছাত্রী। আপনাকে একটি প্রশ্ন করতে চাই। নিশ্চয়ই। তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আঙ্কেল, আপনি তো জানেন আমাদের বাংলাদেশে অনেক গ্রামাঞ্চলের বেশিরভাগ মানুষই অসচ্ছল। তাদের পরিবারে অসংখ্য মেধাবী ছাত্রছাত্রী রয়েছে। তারা তাদের সন্তানের উচ্চশিক্ষার খরচ বহন করতে পারছে না কিছু বাস্তবিক সমস্যার কারণে। এখন ওরা ওই মেধাবী ছাত্রগুলো তো অকালে ঝরে পড়ছে। ওদের অকালে ঝরে পড়া রোধে আপনার কি কোনো পরিকল্পনা রয়েছে? থ্যাংক ইউ মুনতাহা তোমার প্রশ্নের জন্য। দেখো মুনতাহা, তুমি যদি তোমার আব্বু আম্মুকে জিজ্ঞেস করো, ওনারা তোমাকে বলতে পারবেন যে 91 সালে যখন আমাদের দল বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তখন কিন্তু আমরা প্রাথমিক শিক্ষা আইন, যেটা প্রাথমিক শিক্ষা আইন, এটা আমরা প্রণয়ন করেছিলাম। এটা ছিল বাধ্যতামূলক। হ্যাঁ, এটা ছিল বাধ্যতামূলক। তো এখন বাধ্যতামূলক থাকার ফলে যেটা হয়েছিল যে আমরা ব্যবস্থাটা ওইভাবে করেছিলাম, বিশেষ করে মেয়েদের জন্য, যে 10ম শ্রেণী পর্যন্ত মেয়েদের পড়ালেখাটা ফ্রি ছিল। 10ম শ্রেণী পর্যন্ত মেয়েদের পড়ালেখাটা ফ্রি ছিল। পরবর্তীতে এটা ইন্টারমিডিয়েট পর্যন্ত করা হয়েছে। এটা গেল 1 নম্বর। এর বাইরে 1993 সালে আমরা খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি আমরা চালু করেছিলাম। তারপরে শিক্ষা উপবৃত্তি চালু করা হয়েছিল। এটা শহরে এবং গ্রামে শিক্ষা উপবৃত্তি চালু করা হয়েছিল। এবং এই কাজগুলো করার ফলে, এটা তো একটা রিসার্চ, আগে একটা ডাটা ছিল যে স্কুলে ছেলেরা বেশি যেত, মেয়েরা কম যেত। কিন্তু যখন খালেদা জিয়া এই পরিকল্পনাগুলো গ্রহণ করলেন, তারপর থেকে দেখা গেল যে
ছেলে মেয়ে দুজনের স্কুলে যাওয়া সমান সমান হয়ে গেছে, সমান সমান হয়ে গেছে। কাজেই আমাদেরকে এই ধরনের কর্মসূচি আমরা আরো সামনে নিব। আমরা যেভাবে পরিকল্পনা গ্রহণ করছি এই ধরনের কর্মসূচিগুলো আমরা নিব, যাতে তুমি বা তোমার মতন যারা মেধাবী, আজকে এখানে যারা বৃত্তি পেয়েছে কম বেশি তোমরা যারা মেধাবী আছো, এই মেধাবী স্টুডেন্টগুলো যাতে ঝরে না যায়। এবং সেই জন্য একটু আগে আমি নকিবকে যে বলেছিলাম ল্যাঙ্গুয়েজ এর কথা, ও যে আমাকে ও ভয় পাচ্ছে যে আরেকটা ল্যাঙ্গুয়েজ কি করে শিখবে, আমরা শুধু তোমাদেরকে ল্যাঙ্গুয়েজই শেখাতে চাই না। তুমি এই যে বললে যে কিভাবে উচ্চশিক্ষা যার যার সেই মেধা আছে সে এগিয়ে যাবে, কিন্তু বাকি অন্য যারা যতটুকু যেতে পারবে পারবে, কিন্তু বাকি সবার জন্য আমরা যেরকম ল্যাঙ্গুয়েজ শিখাবো, আমরা ভোকেশনাল ট্রেনিং দিব তাদেরকে, আমরা তাদেরকে স্পোর্টসে ভালো করার চেষ্টা করব, আমরা তাদেরকে যেই স্পোর্টসে ভালো সেইভাবে আমরা চেষ্টা করব তাদেরকে আর্ট বা কালচারে ভালো করার জন্য। কেউ হয়তো কোরআন আয়াত ভালো করে, কেউ হয়তো হাদিসে ভালো, কেউ হয়তো আর্ট সুন্দর ড্রয়িং করতে পারে, কেউ হয়তো গান ভালো গাইতে পারে। কাজে যার যেটা কোয়ালিটি আমরা চেষ্টা করব ওইভাবে বাচ্চাটাকে সামনের দিকে যাতে এগিয়ে যেতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমরা চেষ্টা করছি পুরো পরিকল্পনা, আমি জানি না তুমি পুরো বিষয়টা বুঝতে পেরেছো কিনা। এখানে অনেক সিনিয়র মানুষজন আছেন, এলাকাবাসী আছেন এখানে, আঙ্কেল অনেকেই বুঝতে পেরেছেন। আমরা পুরো শিক্ষা ব্যবস্থাটাকে ওভাবে সাজানোর চেষ্টা করছি। আঙ্কেল তুমি কি আমার প্রশ্নের উত্তর বুঝতে পেরেছো মুনতাহা? জি বুঝতে পেরেছি। আরেকটি প্রশ্ন ছিল। আরেকটি? জি বলো। আঙ্কেল, আপনি আমাদেরকে যেই কথাগুলো বললেন, আমাদেরকে আশা দিলেন, এগুলো কি শুধুই কথার কথা যেমন অন্যান্য রাজনৈতিক নেতারা বলে থাকেন? আপনি কি সত্যি আমাদের দিকটা ভেবে দেখবেন? আচ্ছা মুনতাহা, দেখো আমি কিন্তু তোমাকে তোমার প্রথম যে প্রশ্নটা ছিল ওই প্রশ্নের উত্তরে কিন্তু আমি বলেছি যে এর আগে এই যে আমি বললাম শিক্ষা উপপত্তি, তারপরে ধরো এই যে মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি ক্লাস 10 পর্যন্ত, তারপরে 12 পর্যন্ত, এই কাজগুলো তো আমরা করেছি। তারপরে এই যে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা আইন যেটা, এই কাজগুলো তো আমরা করেছি আগে, তাই না? বিএনপি যখন এর আগে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ছিল, তুমি হয়তো তখন হওনি, কিন্তু তোমার আব্বু আম্মু তখন ছিলেন। তুমি আব্বু আম্মুকে জিজ্ঞেস করলে জানতে পারবে, তোমার টিচারদেরকে জিজ্ঞেস করলে তুমি জানতে পারবে যে বিএনপি যখন আগে দেশ পরিচালনার দায়িত্ব ছিল তখন বিএনপি এই কাজগুলো করেছে। এটা গেল 1 নম্বর। কাজে আমরা করেছি কাজ, আমাদের রেকর্ড আছে বিএনপির অতীতে যে এই কাজগুলো করেছে শিক্ষার জন্য। সেই জন্যই মেয়েদের এনরোলমেন্ট বেড়েছে, মেয়েরা এগিয়ে গিয়েছে, ছেলেরাও যেমন এগিয়েছে মেয়েরাও সাথে সাথে এগিয়েছে। এই গেল একটা। আর দ্বিতীয় বিষয় হচ্ছে সামনে একটা নির্বাচন আছে, তুমি তোমার আব্বু আম্মুকে বলবে যে আঙ্কেলের সাথে আমার কথা হয়েছে, আঙ্কেল বলেছে, আঙ্কেলরা সরকার দায়িত্ব পেলে তারেক আঙ্কেলরা এইভাবে আমাদের শিক্ষার ব্যবস্থা করবে। তারপরে তোমার আব্বু আম্মুকে তুমি চেষ্টা করবে, তোমার চাচা চাচি সবাইকে তুমি চেষ্টা করবে কনভিন্স করার জন্য যাতে ধানের শীষে ভোট দেয়। আর যদি আমরা না করি তাহলে পরের বার তুমি আর আমাদেরকে ভোট দিও না, হয়ে গেল। একবার ট্রাই করো। জি অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। আপনি অনুমতি দিলে আমি আর 3-4টা প্রশ্ন আছে। হ্যাঁ বলেন। জি এ পর্যায়ে প্রশ্ন রাখবে ইফরাদ হাসান এবং পরবর্তীতে প্রস্তুত থাকবে ফারজানা আক্তার নওরিন। আসসালামু আলাইকুম, আমার নাম ইফরাদ হাসান। আরেকবার বলো নামটা। আসসালামু আলাইকুম, আমার নাম ইফরাদ হাসান। আমি আসিয়াবাড়ি আদর্শ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর একজন ছাত্র। আঙ্কেল, আমি কি আপনাকে একটি প্রশ্ন করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই মিস্টার ইফরাদ। আঙ্কেল, আমরা শুনেছি আপনি বাংলা, ইংরেজি, অঙ্ক এগুলোর পাশাপাশি ক্রিকেট, ফুটবল, ভলিবল ইত্যাদির মতো খেলাধুলাকে আবশ্যিক করে প্রাপ্ত নম্বরকে ফলাফলের সাথে যুক্ত করতে চান। আঙ্কেল, এই কথাগুলো কি ঠিক? আমরা কোথায় খেলবো? আমাদের খেলাধুলার জন্য তো ভালো মাঠ নেই। তাছাড়া এত পড়ার চাপের মধ্যে আমরা সময়টা কিভাবে পাবো? ইফরাত, তোমাকে ধন্যবাদ তোমার প্রশ্নের জন্য। তুমি কেমন আছো আগে বলো। আঙ্কেল, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমার আব্বু আম্মু ভালো আছেন? জি আঙ্কেল।
আচ্ছা, আসো এবার তুমি যে প্রশ্ন করলে, তুমি যেটা প্রশ্ন করেছো যে এই যে বিভিন্ন খেলাধুলা, এর মধ্যে তুমি কোনটা খেলো? আমি মূলত বেশিরভাগ সময় ফুটবল খেলে থাকি। ফুটবল খেলে থাকো, তার মানে তোমার ফুটবল খেলতে ভালো লাগে? জি। আচ্ছা, তুমি যখন মাথার মধ্যে চিন্তা আসে যে আমি এখন ফুটবল খেলতে যাব, তাহলে তুমি নিশ্চয়ই একটা প্ল্যান করো যে ঠিক আছে আমার এই পড়ালেখা আছে, এই কাজগুলো আছে, এই হোমওয়ার্ক আছে, তাহলে ফুটবল বিকেলে খেলতে যাবো, তার আগে আমি হোমওয়ার্কটা শেষ করি, তার আগে আমি পড়াটা শেষ করি, করো না? জি। এভাবেই তো করো। জি জি। তাই তো? হ্যাঁ। তাহলে তো তুমি ফুটবল খেলার টাইম বের করেই ফেলছো, তুমি হ্যাঁ। তোমার যে ফুটবল খেলার টাইম সেটা তুমি বের করেই ফেলছো। আচ্ছা, আমি মনে করি আমি একসময় তোমার মতন ছোট ছিলাম, কোনো না কোনো একটা স্পোর্টস আমাদের সবারই ভালো লাগে। তুমি ফুটবল খেলো, তোমার মতন ইফরাত যারা আছে, যারা ফুটবল খেলে, ফুটবলে যারা ভালো, এনি পজিশনে ফুটবলে যারা ভালো, আমাদের একটা চেষ্টা থাকবে তোমার মতন এরকম ইফরাতদেরকে পিক করে না, বের করে না, যাতে তোমরা একসময় জাতীয় পর্যায়ে অথবা ইন্টারন্যাশনাল পর্যায়ে যাতে তোমরা খেলতে পারো। এখন তুমি বলছো যে সবাই কি ফুটবল খেলবে? না, সবাই ফুটবল খেলবে না। তোমার কাছে ফুটবল খেলতে ভালো লাগে, তুমি ফুটবল খেলো। তোমার পাশে যে তোমার বন্ধুটা আছে তার হয়তো ক্রিকেট খেলতে ভালো লাগে, সে ক্রিকেট খেলবে। তোমার পেছনে যে বন্ধুটা আছে তার হয়তো ভলিবল খেলতে ভালো লাগে। আমরা যেটা করার চেষ্টা করছি, আমরা যেটা পরিকল্পনা করছি, সেটা হচ্ছে যে এখন তো তুমি ফুটবলটা তোমার মতন করে খেলছো, আমরা সরকার থেকে ব্যবস্থা করব, ফুল পরিকল্পনা আমরা এখনো কমপ্লিট করিনি, আমরা কাজ করছি ওটার উপরে, আমাদের স্পেশালাইজড লোকজন ওটার উপরে কাজ করছে। আমরা মোটামুটি উপজেলা পর্যায় পর্যন্ত একজন করে ভালো ধরো ফুটবলের একজন কোচ আমরা দিব, যারা তোমার মতন ইফরাতদেরকে বের করে নিয়ে এসে ভালো ট্রেনিং দিবে। এবং এই খেলাটা আমরা, এই খেলাধুলার যে সাবজেক্টটা, এটাকে আমরা মেইন সাবজেক্টের ভিতরে নিয়ে আসব। অর্থাৎ তোমাকে এই খেলাধুলাটায় ভালো করতে হবে, 5 নম্বর পেতে হবে তোমাকে। এটা আর খেলাধুলার মতন থাকবে না। তুমি যেরকম রিলিজিয়াস বিষয় পড়ছো, তুমি যেরকম অঙ্ক করছো, তুমি যেরকম বাংলা করছো, তুমি যেরকম ভূগোল পড়ছো, খেলাধুলার সাবজেক্টটাকেও আমরা নাম্বারের মধ্যে নিয়ে আসবো। অর্থাৎ তোমাকে মিনিমাম এত নাম্বার পেতে হবে। কাজেই তখন ওটা শুধু আর খেলাধুলা থাকবে না, ওটা তোমার অনুযায়ী তখন পড়ালেখা করবে। পড়ালেখা আমরা একটা সাবজেক্ট, খেলাধুলাটাকে আমরা একটা সাবজেক্ট করব। এমনও তো হতে পারে ইফরাত, তুমি একদিন কোনো ইন্টারন্যাশনাল, আজকে তুমি ইফরাত, এখানে ছোট্ট ইফরাত একদিন বিরাট বড় ফুটবল প্লেয়ার হয়ে যাবে, পেলের মতন তুমি, এমনও তো হতে পারে, তাই না? আশা করতে দোষ কোথায়? চিন্তা করতে দোষ কোথায়? চিন্তা থাকলে, আশা থাকলেই তো আমরা প্ল্যান করব, তাই না? জি। তোমার মতন এরকম ইফরাত অনেক আছে যারা অনেক ভালো খেলবে, কেউ ক্রিকেটে, কেউ ফুটবলে, কেউ হকিতে, কেউ ভলিবলে, কেউ সুইমিং এ, কেউ শুটিং এ, অনেক ইফরাত আমরা এরকম তৈরি করব সারা বাংলাদেশে। সেটি অলিম্পিক হোক, সাফ গেমস হোক, যে কোনো ইন্টারন্যাশনাল গেম হোক, আমরা দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবো। আমরা যেমন দেশে ডাক্তার তৈরি করব, আমরা যেরকম দেশে ইঞ্জিনিয়ার তৈরি করব, আমরা দেশে যেরকম ভালো টিচার তৈরি করব, আমরা যেরকম ভালো দেশে সায়েন্টিস্ট তৈরি করব, আমরা ওরকম দেশে ভালো প্লেয়ার তৈরি করব। আজকে দেখো বাংলাদেশে অনেক ক্রিকেট প্লেয়ার আছে যারা পৃথিবীতে অনেক নাম করেছে, বাংলাদেশকে একটা সুনামের জায়গায় নিয়ে গেছে, তাদের নাম দিয়ে অনেকে বাংলাদেশকে চিনে। এমনও তো হতে পারে একদিন ইফরাত একজন ভালো স্ট্রাইকার হবে, ফুটবলে ওয়ার্ল্ড ফেমাস স্ট্রাইকার হতে পারো তুমি, তোমাকে দিয়ে বাংলাদেশকে চিনবে মানুষ, পৃথিবীর মানুষ। হতে তো পারে, হতে পারে না? জি। কি মনে করো তুমি ইফরাত, হতে পারে? জি, আমি মনে করি এটা অবশ্যই হতে পারে। অবশ্যই হতে পারে। এবার এইখানে ইফরাদের যারা সহপাঠীরা আছে, যারা স্কুলের সহপাঠীরা আছে, সহ যারা আছেন, আপনারা কি সবাই আত্মবিশ্বাসী যে ইফরাত এর মতন আরো ইফরাত যারা আছে, কেউ না কেউ একজন আন্তর্জাতিক পর্যায়ে খেলতে পারে, এরকম আমরা কি এরকম খেলোয়াড় তৈরি করতে পারবো? এই আত্মবিশ্বাস আছে আমাদের? কি ভাইরা হাত তুলেন না যদি আত্মবিশ্বাস থাকে, দেশকে সামনে নিতে হবে তো। ইয়েস, এই দেখো ইফরাত, কতজন তোমার সাথে আছে, কতজন তোমার পিছনে আছে। কাজেই পড়ালেখায় যেমন ভালো হতে হবে, খেলাধুলাতে আমাদেরকে ভালো হতে হবে। ধন্যবাদ আঙ্কেল। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবার সর্বশেষ প্রশ্ন,
প্রশ্ন করবে ফারজানা আক্তার নওরিন। প্রশ্ন করবে ফারজানা আক্তার নওরিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ফারজানা দি মর্নিং সান স্কুলের 7ম শ্রেণীর একজন শিক্ষার্থী। আমি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই। নিশ্চয়ই ফারজানা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক ও অবৈতনিক করেছিলেন, কিন্তু বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলো বলা চলে ছাত্রছাত্রী শূন্য। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মান খুবই নিম্ন হওয়ায় অনেক অসচ্ছল ফ্যামিলি তাদের সন্তানদের প্রাইভেট স্কুলে পড়াতে বাধ্য হন। আঙ্কেল, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নত করতে আর ছাত্রছাত্রীদের সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখী করতে রাষ্ট্র কি আগামীতে কোনো ব্যবস্থা নেবে? ফারজানা, ধন্যবাদ। তুমি ছোট্ট হলেও তোমার প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি জানি না তুমি এই ছোট্ট অবস্থায় কেমন করে এত বড় চিন্তা করলে। তোমাকে সেই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। এত বড় একটা সুন্দর ইম্পর্টেন্ট জিনিস তুমি চিন্তা করেছ। আমার মনে হয় এর আগে আমি যেই প্রশ্নগুলো পেয়েছি এবং যেই উত্তরগুলো দিয়েছি তার মধ্যে কম বেশি তোমার এই প্রশ্নের উত্তরটা রয়ে গিয়েছে। তারপরে আমি আবার বলছি। হ্যাঁ ফারজানা, আমি সবসময় বলি, আমি সবসময় মনে করি যে আমাদেরকে যদি দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হয় তাহলে আমাদেরকে সবচেয়ে বেশি জোর দিতে হবে প্রাথমিক শিক্ষার উপরে, প্রাথমিক স্কুলগুলোর উপরে, প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকাদের উপরে এবং প্রাথমিক শিক্ষার্থীদের উপরে। তাদেরকে শুধু আমরা সরে ও সরে ABCD আলিফ বেতে শুধু এগুলা শিখালেই হবে না। আমাদেরকে তাদেরকে শিখাতে হবে সামাজিক মূল্যবোধ শিখাতে হবে, ভালো মন্দ শিখাতে হবে, অর্থাৎ মূল ভিত্তিটা আমাদেরকে তৈরি করতে হবে এখানে। এবং সেই জন্যই আমরা পরিকল্পনা গ্রহণ করেছি যে আমরা চেষ্টা করব ইনশাল্লাহ প্রতি বছর দেশে একটা বাজেট তৈরি হয়। তুমি কি এটা জানো? বাজেট শব্দটার সাথে তুমি শুনেছো বাজেট শব্দটা? আচ্ছা, এই বাজেটের মধ্যে একটা সরকার বিভিন্ন যেই কাজগুলো করতে চায় তার জন্য তারা অর্থ বরাদ্দ করে। আমাদের যেটা পরিকল্পনা আছে এটা আগেও ছিল, মোটামুটি এর আগে যখন তুমি যে বললে বেগম খালেদা জিয়া উনি যখন দেশ পরিচালনা করেছেন তখনও কিন্তু ছিল মোটামুটি ভাবে শিক্ষার জন্য সবচেয়ে বেশি বরাদ্দ থাকতো। ইনশাল্লাহ আগামী দিনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে, ধানের শীষ জিতলে ইনশাল্লাহ আমরা আবার শিক্ষার মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ দিব। আমরা চেষ্টা করব প্রাইমারি স্কুলগুলোকে একটু ঠিকঠাক করে ফেলতে, যেগুলা বেশি নষ্ট সেগুলোকে ঠিকঠাক করতে, যাতে তোমার মতন বাচ্চারা ওখানে সুন্দর করে বসে পড়ালেখা করতে পারে। তোমার যারা টিচার থাকবেন ওনারা যাতে পড়ালেখা করাতে পারেন এবং একই সাথে আমরা শিক্ষক শিক্ষিকা যারা থাকবেন তাদেরকে একটা সামাজিক এবং অর্থনৈতিকভাবে তাদেরকে সাপোর্ট দিতে পারি, যাতে তাদেরকে অন্য আরেকটা কাজের কথা চিন্তা করতে না হয়, তারা যাতে পুরো মনোযোগটা দিয়ে তোমাদেরকে পড়ালেখা করাতে পারেন। কাজেই আমাদের মূল বিষয়টাই হচ্ছে, এমনকি ফারজানা আমি জানি না তুমি কতটুকু আঙ্কেল এটা বুঝতে পারবে, আমাদের দেশে আমরা মানি না মানি একটা কথা আছে, দুর্নীতির একটা প্রকোপ আছে, মানে দুর্নীতি বিভিন্ন জায়গায় আছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি হ্যাঁ রাষ্ট্রের দুর্নীতি দমন করার জন্য হয়তো সংস্থা আছে, কিন্তু আমি মনে করি প্রাথমিক শিক্ষার মাধ্যমে যেই বাচ্চাগুলো বড় হবে আগামী দিন, আর যারা ছোট আছে আগামীকাল, তুমি যেমন আর ছোট আছে ইনশাল্লাহ আগামী তুমি বড় হবে, তোমরা যদি দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারো তাহলেই আমরা ইনশাল্লাহ বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করতে পারবো। কাজেই এই যে দুর্নীতিকে ঘৃণা করা, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা, এই শিক্ষাটাও আমাদেরকে প্রাথমিক লেভেলের যে শিক্ষা ব্যবস্থা সেইখানে আমাদেরকে এটা ইন্ট্রোডিউস করতে হবে। এবং প্রাইমারি টিচারদের মাধ্যমে তোমার মতন যারা স্টুডেন্ট আছে তাদের ভিতরে আমাদেরকে এটা ইনগ্রেভ করে দিতে হবে যে হ্যাঁ দুর্নীতি খারাপ জিনিস। কাজেই আজ তুমি ছোট আছো কিন্তু কাল তুমি বড় হবে, কাল তুমি এই সমাজে একটা অবদান রাখবে এবং সেখানে তখন তুমি দুর্নীতির বিরুদ্ধে স্ট্যান্ড নিতে পারবে। কাজে এই যে সামাজিক মূল্যবোধ, এই মূল্যবোধকে যদি আমাদের প্রতিষ্ঠিত করতে হয়
প্রাইমারি স্কুল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। কিভাবে মুরব্বীদের সাথে কথা বলতে হবে, কিভাবে মুরব্বীদেরকে দেখভাল করতে হবে, তাদের যত্ন নিতে হবে, কিভাবে প্রকৃতির যত্ন নিতে হবে, কিভাবে নিজেকে পড়ালেখা করতে হবে, কিভাবে আমাদের নিজেদেরকে ঠিক রাখতে হবে, এই সব বিষয়গুলো কিন্তু প্রাথমিক প্রাইমারি স্কুল থেকে হতে হবে, প্রাইমারি লেভেল থেকে এইগুলো আমাদেরকে শিখাতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আমি- আলাইকুম। তুমি আপনাকে পেয়েছো তোমার অসংখ্য প্রশ্নের উত্তর? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তোমার প্রশ্নের উত্তর পেয়েছো? জি। অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ। ভাইয়া।